আচ্ছা, আপনি কি চান আমাদের আর কখনো দেখা না হোক? এভাবে জড়িয়ে ধরেছেন কেন? একদমই না। আমি চাই আপনার সাথে আমার দেখা হওয়া কখনো না কমুক। তাহলে আপাতত আমাকে ছাড়ুন আর নিচে যান। সবাই বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, শুধু আপনিই অনুপস্থিত। কি করব বেয়ান সাহেবা, আপনাকে ছেড়ে যে যেতে ইচ্ছে করছে না আমার। ইচ্ছে করছে আপনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাখি যতক্ষণ না আমার মন ভরে। ছেড়ে যাওয়ার কি আছে? আজকে তো সবে আপুর বিয়ে হলো। বিয়ের কয়েক মাস যাক, তারপর আপনাদের বাসায় আমার কথা বলে দেখবেন সবাই কি বলে। কি বললেন? আপনার কথা বলবো মানে? কি বলবো আপনার কথা? সেটা আপনিই ভালো জানেন কি বলবেন। তার মানে ইনডাইরেক্টলি আপনি বোঝাচ্ছেন যে আপনি আমাকে বিয়ে করতে রাজি, তাই তো? আমার বাবা যদি আপনার সাথে আমার বিয়ে দিতে সম্মত হয় তাহলে আমি রাজি। আমার বাবা যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব। হয়েছে হয়েছে, গত 15 দিনে আপনার মুখে এই কথাটা কম করে হলেও 150 বার শুনেছি। আরও শুনবেন, কারণ এটাই সত্যি। আমি আপনাকে যতই ভালোবাসি, আমার বাবা যদি আপনার সাথে আমায় বিয়ে দিতে না চায় তাহলে আমি আপনাকে বিয়ে করব না। ঠিক আছে, অন্ততপক্ষে এটা তো স্বীকার করেছেন যে আপনি আমাকে ভালোবাসেন। এটাই আমার জন্য যথেষ্ট। যথেষ্ট হলেই ভালো বিআই সাহেব। এখন নিচে যান। আজকে যাচ্ছি, তবে ঠিক 3 মাস আগেই আপনাকে আমার ঘরের বউ করে আমার ঘরে তুলব। মনে রাখবেন আমার কথাটা। এমনটা হলে সবচেয়ে বেশি খুশি আমিই হব। খুব দ্রুতই খুশি হওয়ার জন্য রেডি হন। আজকের মতো আল্লাহ হাফেজ। তারপর নয়ন রিফাকে ছেড়ে দিয়ে রিফার গালে কপালে চুমু এঁকে দিল। তারপর আস্তে আস্তে ছাদ থেকে নেমে নিচে চলে গেল। নিচে রিফার বড় বোন রিতার বিয়ের বরপক্ষের সবাই রিতাকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নয়ন হচ্ছে রিতার স্বামী তামিমের ছোট ভাই। নয়ন বেশ কিছুদিন আগেই ঢাকায় একটা ইন্টারভিউ দিতে এসেছে, রেজাল্ট এখনও আসেনি। এর মধ্যেই তার বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়েবাড়িতে এসে কনের ছোট বোন রিফাকে দেখেই নয়ন তার প্রেমে পড়ে গেছিল। তারপর বিয়ে হওয়ার আগে পর্যন্ত সময়ে তাদের প্রেম একটু একটু করে এগিয়েছে। তবে রিফা একান্তই তার বাবা মায়ের বাধ্য সন্তান। রিফা আগে তার বাবাকে রাজি করাতে বলেছে। নয়নও রিফাকে 3 মাস পর বিয়ে করার কথা দিয়ে চলে গেল। যাওয়ার সময় রিতা রিফাকে জড়িয়ে অনেক কান্না করল। তারপর সবাই মিলে চলে গেল রিতার শ্বশুর বাড়ি। সেদিন সন্ধ্যাবেলা নয়ন রিফার মোবাইলে কল করল। রিফা কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম বেয়ান সাহেবা, আমি আপনার একমাত্র বেয়াই সাহেব বলছিলাম। এটা আপনার নাম্বার? এতদিন তো ভুলেও আপনার নাম্বার দিলেন না আমাকে। আর আপনি আমার নাম্বার পেলেন কোথায়? জি, এটা আমার নাম্বার। আমার নাম্বার আপনার কাছে না থাকলেও আপনার নাম্বার কিন্তু আমার কাছে অনেক আগে থেকেই আছে। কিভাবে? কার কাছ থেকে পেলেন আমার নাম্বার? ভাবির কাছ থেকে নিয়েছিলাম একদিন। এখন পুলিশের মতো জেরা করা বাদ দিয়ে বলুন তো, কি করছেন আপনি? কি আর করব, বিছানা গোছাচ্ছি ঘুমানোর জন্য। এত তাড়াতাড়ি ঘুম? এতদিন তো আপনি সবচেয়ে বেশি রাত জাগার আগ্রহ দেখাতেন। সবাই শুয়ে পড়তে চাইলেও আপনি আড্ডায় জাগিয়ে রাখতেন সবাইকে। আর আপনি আজকে 11টার মধ্যেই বিছানা গোছাচ্ছেন? বিষয়টা ঠিক হজম হলো না। এতদিন তো আপনাদের কারণে ঠিকমতো ঘুমাতেই পারিনি, তাই ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি ঘুমাই। তাই বলে 11টার মধ্যে? আচ্ছা, সে যাই হোক, আগে বলুন আমাকে মিস করছেন কি না? সবে তো আজকে দুপুরে গেলেন, এই কয়েক ঘন্টার মধ্যেই মিস করব? শুনেছি ভালোবাসা থাকলে নাকি মানুষের কাছে 1 ঘন্টা 1 বছরের সমান লাগে। আপনার কাছে লেগেছে বুঝি? আমার কাছে তো লাগবেই, কারণ আমার মনে যে আপনার জন্য ভালোবাসা আছে। তাহলে আপনি নিজেই বুঝুন আমার কাছে 1 ঘন্টার সমান কতক্ষণ লেগেছে। কথা পেঁচানোর বেলায় তো 1 নম্বরে থাকেন। খেয়েছেন কিছু? জি বিআই সাহেব, খেয়েছি।
আপনি খেয়েছেন? আমার আপুটা কি করে? আমিও খেয়েছি। তারা কি আর এতক্ষণ সময় নষ্ট করবে নাকি? 10টার দিকেই খাওয়া দাওয়া শেষ করে বাসর রুমে ঢুকে দরজা বন্ধ করেছে। কি যে বলেন না। আচ্ছা তাহলে আজকে ঘুমাই, আবার কালকে কথা হবে। কেন কেন? আপনি কি বাসর ঘরে কথা শুনে লজ্জা পেলেন নাকি? লজ্জা পাওয়ার মতো কথা বললে লজ্জা পাবো না নাকি? সে তো পাবেনি, লজ্জা নারীর ভূষণ বলে কথা। জি জনাব। তা আপনি ঘুমাবেন কখন? অনেক দিন যাবৎ সিগারেট খাওয়া হয় না, বাইরে এসেছি একটা সিগারেট খেতে। খাওয়া হয়ে গেলেই বাসায় গিয়ে ঘুমিয়ে যাব। কি বললেন? দুলাভাই যে বলল আপনি নাকি সিগারেট খান না, উনি বললেন আপনি নাকি একদম চকলেট বয়ের মতো ইনোসেন্ট। ভাইয়া তো জানে না, তবে আপনি আমার ভবিষ্যৎ বউ, তাই আপনাকে বললাম। বাবা, খুব ভালো। টানেন তাহলে আপনার সিগারেট, আমাকে কল করছেন কেন? এত হাইপার হতে হবে না, আমি সিগারেটে আসক্ত নই। আপনাকে একবার পেয়ে গেলে আর কখনো খাবো না। আর যদি বাই এনি চান্স আমাকে না পান তাহলে কি করবেন শুনি? ওই রকম কথা মুখেও আনবেন না। প্রেমিকার ঠোঁটে নেশাক্ত স্বাদ যেই প্রেমিক একবার বুঝতে পেরেছে, সে আর কখনো সিগারেটের ধোঁয়াতে তার ঠোঁট পোড়ায়নি, আমিও পোড়াবো না। সিগারেট ছাড়ার জন্যে ঠোঁটের স্বাদ পাওয়ার খুব দরকার বুঝি? খুব দরকার, প্রচণ্ড পরিমাণে আপনার ঠোঁটের স্বাদ দরকার আমার। বিয়ের পর আপনার ঠোঁট দুটো আস্ত থাকবে কিনা আমি জানি না। ফাজলামো আলাপ বন্ধ করুন, আর বাসায় গিয়ে ঘুমান। এসব ছাইপাশ খাওয়া বন্ধ করুন। তাহলে রাখি আজকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে নয়ন আর রিফার মিষ্টি ঝগড়া শেষ হলো। রিফা এখন ঠোঁটের কোণে মিষ্টি হাসি নিয়ে ঘুমিয়ে গেল। ওদিকে নয়ন সিগারেটটা মুখে দিতেই যাবে, এমন সময় কেন যেন খুব করে রিফার কথাটা মানতে ইচ্ছে করলো। তাই হাত থেকে সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে খুশি মনে বাসায় চলে গেল। নতুন নতুন প্রেমে পড়ার পর প্রেমিকার শাসন একটা প্রেমিকের কাছে ঠিক যতটা ভালো লাগে, এখন নয়নের কাছেও রিফার শাসন ততটাই ভালো লাগছে। নয়ন আর রিফা দুজনেই দুজনের প্রতি টান অনুভব করছে। আসলে প্রেম করার চেয়ে প্রেমে পড়ার মুহূর্তটা অনেক সুন্দর হয়। পরের দিন রিফার ঘুম ভাঙল তার বাবার চিৎকারে। রিফার মা হুট করে মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেছে। রিফা তাড়াহুড়ো করে উঠে ওর বাবার সাথে মিলে কোনো মতে ওর মাকে বিছানায় ওঠালো। তারপর রিফা আর তার বাবা মিলে রিফার মায়ের মাথায় পানি ঢেলে তাকে সজ্ঞানে ফেরালো। রিফা তার মাকে বলল, মা কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? ঠিক আছে রে, এই কয়েকদিন অনেক ধকল গেল তো, তাই আর একটু মাথাটা ঘুরে গেছে। ও কিছু না, তুই যা ফ্রেশ হয়ে নে, খাবার খেয়ে নিবি। একটু সাবধানে চলবে তো নাকি? বাবা ভয় পেয়ে গিয়েছিল। বাবা তুমি মায়ের কাছে থাকো, তাহলে আমি যাই। তারপর রিফা রুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। রিফার বাবা গেল ডাক্তারের কাছে। রিফার মায়ের জন্য কিছু ভিটামিন জাতীয় ওষুধ নিয়ে এলো। রাস্তার মধ্যেই দেখা হয়ে গেল নয়নের সাথে। নয়ন যাচ্ছিল ঢাকা। সে যেই অফিসে ইন্টারভিউ দিয়েছে সেখান থেকে কল এসেছে। রিফার বাবাকে দেখে নয়ন ডাক দিল, আসসালামু আলাইকুম আঙ্কেল। এই সাত সকালবেলা আপনি এত দূর ওষুধের দোকানে যে, বাসায় কিছু হয়েছে কি? কি আর বলবো বাবা, তোমার আন্টি সকালবেলা লো প্রেশারের কারণে মাথা ঘুরে ফ্লোরে পড়ে গিয়েছিল, তাই কিছু ভিটামিন নিতে এসেছিলাম। ও আচ্ছা, এখন কেমন আছেন আন্টি? কেমন আর থাকবে বলো, বড় মেয়েটাকে তো কখনো কাছছাড়া করেনি। রিফা তো তাও হোস্টেলে থেকে কিছুদিন পড়াশোনা করেছে, কিন্তু রিতাকে ওর মা কখনোই চোখের আড়াল করেনি, তাই একটু এরকম হচ্ছে আর কি। চিন্তা করবেন না আঙ্কেল, আমাদের বাসায় ভাবির কোনো অযত্ন হবে না। আমি কি একবার আপনার সাথে গিয়ে আন্টিকে দেখে আসব? হ্যাঁ চলো, সমস্যা নেই। তা তুমি এত সকালবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছ বাবা? আসলে আঙ্কেল, আমি একটা জবের ইন্টারভিউ দিয়েছিলাম, ওখান থেকে আজকে কল এসেছে ঢাকা যাওয়ার জন্য, ওখানেই যাব আর কি। ও আচ্ছা, এই কথা। তা তোমার পড়াশোনা কোন পর্যন্ত বাবা?
আমি তো আঙ্কেল মাস্টার্স করেছি। ও আচ্ছা, আমার রিফাও তো মাস্টার্স করতেছে। জি আঙ্কেল, শুনেছি। এভাবে কথা বলতে বলতেই নয়ন আর রিফার বাবা চলে এলো রিফাদের বাসায়। ওদের বাসার দূরত্ব বেশি না। রিফা ওর মায়ের রুম থেকে বেরিয়ে হুট করে দেখে ওর বাবার সাথে নয়নও বাসায় ঢুকছে। প্রথম প্রথম রিফা নয়নকে দেখে চমকে গেলেও পরে রিফার বাবার কথা শুনে বুঝতে পারে যে নয়ন এসেছে রিফার মাকে দেখতে। তারপর রিফার বাবার সাথে গিয়ে নয়ন রিফার মাকে দেখে আসলো। কিছুক্ষণ পর রিফার বাবা গেল রিফার মায়ের কাছে, আর রিফা নয়নকে এগিয়ে দিতে রুমের বাইরে গেল। রিফা নয়নকে বলল, কি ব্যাপার, হুট করে আপনি বাবার সাথে চলে আসলেন যে? আসলে আজকে ঢাকা যাব। বের হওয়ার আগে আপনার ফোনে কল দিয়েছিলাম, কিন্তু আপনার ফোন হয়তো সাইলেন্ট ছিল। হ্যাঁ, একটু আরামে ঘুমানোর জন্য ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়েছিলাম আর কি। হ্যাঁ, বাজারে যখন আঙ্কেলের সাথে দেখা হলো তখন আর বাহানা বানিয়ে আপনার সাথে দেখা করার সুযোগটা হাতছাড়া করলাম না। ভালোই তো ধান্দাবাজ হয়েছেন আপনি। প্রেমে পড়লে ভালো মানুষের ধান্দাবাজ হতে দেরি লাগে না। হয়েছে, এখন সাবধানে রওনা হন। আপনি যদি কিছু না মনে করেন একটা কথা বলতাম। বলুন, কি বলবেন? আমি কি আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি? পাগল নাকি? বাবা বাসায় আছে, এসব কিছুই হবে না, যান। এই যে শুনুন, কবি বলেছেন প্রেমিকাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বাসা থেকে বের হলে সারা রাস্তা প্রেমিকের মন ভালো থাকে। আপনি কি চান না আমার মন ভালো থাকুক? এসব কবিগিরি অনেক হয়েছে, এসব কিছুই পাবেন না, যান, ভাবুন এখান থেকে। এই কথা বলে রিফা রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই নয়ন রিফার হাত ধরে একটা হ্যাসকা টান মেরে রিফাকে নিজের কাছে টেনে নিল। আর সেই প্রথম দিনের মতো রিফাকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। তারপর রিফার ঠোঁট দুটো ছাড়া বাকি সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিল। রিফা নিজেকে নয়নের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। একসময় রিফা হাল ছেড়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। নয়ন কিছুক্ষণ পর রিফাকে ছেড়ে দিয়ে রিফার ঠোঁটের কাছে এসে রিফাকে বলল, ভালোভাবে বলেছিলাম, শুনলে না তো? এজন্য এখন জড়িয়ে ধরার সাথে সাথে চুমুটাও নিয়ে নিলাম। আপনি একটা ঠোঁট কাটা লোক, আপনার মধ্যে কোনো লজ্জা শরমের পালাই নেই। লজ্জা হচ্ছে নারীর ভূষণ, পুরুষের নয়। তাছাড়া প্রেমিকার সামনে একটু নির্লজ্জ না হলে প্রেমিকার আদর পাওয়া যায় না। ছাড়ুন আমাকে, আপনাকে না রওনা হতে হবে? কেন জানি আপনাকে ছাড়তেই মন চায় না আমার, তবুও যেতে হবে। সমস্যা নেই, বিয়ের পর ঘন ঘন অফিস কামাই দিব আর আপনার সাথে রোম্যান্স করব। যা খারাপ লোক, মুখে কিচ্ছু আটকায় না। আপনি হাজারবার এই খারাপ লোকের প্রেমে পড়তে বাধ্য। আজকের মতো গেলাম, আল্লাহ হাফেজ। এই বলে নয়ন রিফাকে বিদায় জানিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। নয়নের এমন আচরণগুলো রিফাকে আরও বেশি করে নয়নের দিকে আকৃষ্ট করছে। এদিকে নয়নের এমন অমায়িক ব্যবহারে রিফার বাবা বেশ খুশি হলেন। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। নয়নের চাকরিটা হয়ে গেছে। রিতাও তার শ্বশুরবাড়িতে ভালোই আছে। একদিন রিফা কলেজ থেকে বাসায় আসতে দেখে ওদের বাসায় নয়নসহ নয়নের পুরো পরিবার এসেছে। রিফার মা তাড়াতাড়ি এসে রিফাকে ওপরের ঘরে নিয়ে গেল। তারপর রিফাকে একটা লাল শাড়ি পরিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়ে গেল নয়নের পরিবারের সামনে। তারপর সবার কথাবার্তায় রিফা বুঝতে পারল যে নয়নের পরিবার রিফার বাসায় ওদের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। রিফার বাবা রিফাকে উদ্দেশ্য করে বলল, রিফা মা, নয়ন তোমাকে বিয়ে করতে চায়, এতে তোমার মতামত কি? আমি কি বলবো বাবা, তুমি যা ভালো বোঝো তাই করো। মেয়ে আমার এখনও আমার কথার বাইরে কিচ্ছু করে না। আচ্ছা ঠিক আছে, নয়ন তুমি কি রিফার সাথে আলাদা করে কথা বলতে চাও? আপনার অনুমতি থাকলে কথা বলাই যায়। রিতা মা, তুমি রিফা আর নয়নকে নিয়ে ছাদে যাও। তারপর রিতা নয়ন আর রিফাকে নিয়ে ছাদে গেল। ছাদে গিয়ে রিতা নয়ন আর রিফার সাথে একটু মজা করে
ওদেরকে ছাদে রেখে সিঁড়িতে গিয়ে দাঁড়ালো। নয়ন রিফাকে বলল, তো মিস বিয়ান সাহেবা, এখন কি কিছু বলতে চান আপনি? আমি আবার কি বলবো? আমি তো বলেছি আমার বাবা যদি ওনার সাথে আমার বিয়ে দিতে রাজি হয় তবেই আমি আপনাকে বিয়ে করব। আল্লাহ, এই কথা আর কতবার বলবেন? আমি আপনার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আজকে আমাদের বিয়ের ডেট ফিক্সড করা হবে, আর আপনি এখনও এই কথাতেই পড়ে আছেন? ইস, সরি, আসলে এতদিনে যে কতবার এই কথা আপনাকে বলেছি তা গুণে শেষ করতে পারবো না, তাই আজকে এই মুহূর্তে মুখ দিয়ে সবার আগে এই কথাটাই বেরিয়ে গেছে। এখন বলুন, আমাকে আপনার ঠোঁটের স্বাদ দিচ্ছেন কবে? ইস, আপনার কি লজ্জা নেই নাকি? আপু সিঁড়িতেই দাঁড়িয়ে আছে কিন্তু। তাতে কি হয়েছে? আর কিছুদিন পর আপনি আমার বউ হবেন। এখন আমি এটা বলতেই পারি। আহা, তাই না? খুব মজা লাগছে বুঝি? মজা তো লাগছেই, তবে খুব মজা নয়। আপনাকে একবারে পাওয়ার পর খুব মজা লাগবে। আচ্ছা, আপনি বাবাকে কি বলেছেন যে বাবা আপনার সাথে আমার বিয়েতে রাজি হয়ে গেল? কি আবার বলবো? আমি বলেছি যে আমি আপনাকে পছন্দ করি, আপনাকে সারা জীবন সুখে রাখবো। তাছাড়া ভাবি যে আমাদের বাসায় ভালো আছে, এটা তো আঙ্কেল দেখতেই পাচ্ছে। দুই বোন একসাথে থাকলে বিষয়টা আরও ভালো হবে, তাই না? সত্যি বলতে আমি অনেক খুশি হয়েছি। বাবা যদি সম্পর্কটা মেনে না নিত তাহলে আমি অনেক কষ্ট পেতাম। হয়তো বাবা যাকে বলতো তাকেই বিয়ে করে নিতাম, কিন্তু আপনার মায়া থেকে কখনো বের হতে পারতাম না। এত কষ্ট করতে হবে না গো, আমি আপনাকে আমার ঘরে রানী করে নিয়ে যাব। কথা দিলেন তো? পাক্কা কথা দিলাম আপনাকে। এখন চলুন রুমে যাই। কি, রুমে যাব মানে? কি বলছেন এসব? না না, আপনি ভুল বুঝবেন না। মানে নিচের রুমে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে না, ওখানে যাওয়ার কথা বলছি আর কি। ও আচ্ছা, আমি ভাবলাম কি নাকি। চলুন চলুন, নিচে চলুন। এই বলে রিফা নিজের মাথায় নিজেই একটা টোকা মেরে নিচে যেতে লাগলো। রিফা যেই না রিতাকে ডাক দিতে যাবে, অমনি নয়ন রিফাকে জড়িয়ে ধরে রিফার গালে একটা চুমু দিয়ে দিল দৌড়। রিফা গালে হাত দিয়ে হতবাক হয়ে আছে। রিতা ওদের এই কাণ্ড দেখে মুখ টিপে হাসতে হাসতে চলে গেল। তারপর রিফা লজ্জামাখা মুখ নিয়ে ছাদ থেকে নিচে গেল। সবাই রিফার কাছে মতামত জানতে চাইলে রিফার মুখের হাসি দেখেই সবাই বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারল। 10 দিন পর ওদের বিয়ের ডেট ফিক্সড করা হয়। নয়ন আর রিফার দুজনের পরিবারই খুব খুশি। আস্তে আস্তে ওদের বিয়ের তোড়জোড় শুরু হলো। তবে রিতার বিয়ের মতো এত ধুমধাম করে রিফার বিয়ে হলো না। রিফা নিজেই বলেছিল রিফা একদম সাদামাটা করেই বিয়েটা সারতে চায়, তাই নয়নও এতে আপত্তি করেনি। এভাবেই দেখতে দেখতে ওদের বিয়ের দিন চলে এলো। তারপর খুব সাধারণভাবেই ওদের বিয়েটা হয়ে গেল। বিয়ের দিন রাতে রিতা রিফা আর নয়নের সাথে অনেক মজা করলো। রাতে 11টার দিকে ওদের দুজনকে বাসরঘরে ঢুকিয়ে দিয়ে সবাই চলে গেল। রিফা খাটের ওপর চুপটি করে বসেছিল। নয়ন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে রিফার হাত দুটো ধরে রিফাকে বলল, আমার দেওয়া কথা আমি রেখেছি, আমি আপনাকে আমার ঘরের বউ বানিয়ে এসেছি। রিফা তৎক্ষণাৎ নয়নকে জড়িয়ে ধরল আর নয়নকে বলল, কথা রাখার জন্যে অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি আপনাকে। আমিও আপনাকে ভালোবাসি আমার রানী। আপনি সারা জীবন এভাবেই আমার বুকে থাকবেন। আপনি রেখে দিয়েন, আমি থেকে যাব। এবার কিন্তু আপনার ঠোঁটের স্বাদ নেওয়ার সম্পূর্ণ হক আমার আছে। নিন, আজকে কোনো বাধা নেই, আজকে আমি সম্পূর্ণই আপনার। নয়ন আর এক মুহূর্ত দেরি না করে রিফার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। রিফাও কোনো দ্বিধা না করে নয়নের ঠোঁটে নিজের ঠোঁটের আশ্রয় খুঁজে নিল। আস্তে আস্তে রিফার মাথার ঘোমটা খুলে নিল নয়ন। তারপর রিফার চুলগুলো খোপা থেকে উন্মুক্ত করে দিল। ধীরে ধীরে মুখ গুজে দিল নয়ন। এবার রিফার গায়ের লোম দাঁড়িয়ে গেল। নয়নের চুলের ফাঁকে হাত গুজে নয়নকে আরও কাছে টেনে নিল রিফা। আস্তে আস্তে আরও কাছাকাছি আসলো ওরা। ধীরে ধীরে হারিয়ে গেল
ভালোবাসার রাজ্যে। পরের দিন রিফা চোখ খুলে নিজেকে বিবস্ত্র অবস্থায় নয়নের বুকে খুঁজে পেল। নয়ন খুব যত্ন করে রিফাকে নিজের বুকের কোঠরে আগলে রেখেছে। রিফা একবার নয়নের দিকে তাকিয়ে মুচকি হেসে নয়নের বুকে একটা চুমু খেল। নয়ন রিফাকে আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল। তারপর নয়ন রিফাকে বলল, মিসেস রিফা, বিয়ের প্রথম রাত কেমন কাটালেন একটু বলুন তো। জি, ভালো কাটিয়েছি, একদম স্বপ্নের মতো। বাব্বাহ, তার মানে আমি সার্থক, তাই তো? সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন দিতে পেরেছি তো? ধুর, কি যে বলো তুমি। চলো, গোসল করতে যাব এখন। এক রাতেই আপনি থেকে তুমি? ওয়াও নয়ন, ইউ আর গ্রেট। আমার ক্ষমতা আছে বলতে হবে। তো এখনো কি আপনি আগে করব নাকি? এখন থেকে আমিও তোমাকে তুমি বলবো, আর তুমিও আমাকে তুমি বলবে। ঠিক আছে বিয়ান সাহেবা, তুমি যা বলবে তাই হবে। তারপর নয়ন রিফার কপালে একটা চুমু দিয়ে দুজনে গোসল করতে গেল। এভাবেই হেসে খেলে কাটতে লাগলো ওদের জীবন। এভাবেই না হয় চলতে থাক ওদের ভালোবাসার গল্প। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।